বাংলার গ্রামের এক সাধারণ বালক কিভাবে সবার কাছে ভগবান হয়ে উঠলেন, কে ছিলেন এই লোকনাথ ব্রহ্মচারী, আজকে সেই গল্পই শোনাবো তোমাদের। তাহলে চলো ঘুরে দেখে নি এই চাকলা ধাম। এই ডালা নিয়ে এখানে আসতে হবে, এখানে মেন পুজোটা হচ্ছে। আর দেখো এই ডোনেশন কাউন্টার থেকে কিন্তু তোমরা এই ভোগ খাওয়ার জন্য কুপন নিতে পারো। এই যে এরকম একটা কুপন, এত বড় ভোগ খাওয়ার জন্য যে কাউন্টারটা, সেটা কিন্তু একটা অবধি খোলা থাকে। এখন যাচ্ছি শ্মশানকালী দেখতে, একটা শ্মশানে। এখন চলে আসলাম চন্দ্রকেতুগড়। 2000 বছরেরও বেশি পুরনো একটা সভ্যতা নিদর্শন পাওয়া গেছে এখানে। আধ ঘন্টা পর এখন চলে আসলাম কচুয়া ধাম। এটা সেই পবিত্র স্থান যেখানে লোকনাথ বাবার জন্ম হয়েছিল। মন্দির থেকে কিছুটা বাইরে এসেই এখন যাচ্ছি বেণীমাধবের বাড়িতে। বেণীমাধব বন্দ্যোপাধ্যায় ছিলেন লোকনাথ বাবার শৈশবের ঘনিষ্ঠ বন্ধু। তাই এই বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে লোকনাথ বাবার জীবনের প্রাথমিক অধ্যায় বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এখান দিয়ে ডান দিকে ঢুকে গেলে এইখানে হচ্ছে ভগবান গাঙ্গুলির বাড়ি। ট্রেনে যেতে চাইলে শিয়ালদা থেকে হাবড়া বা বনগাঁ লোকাল ধরে 1 ঘন্টার মধ্যে চলে আসতে পারো গুমা স্টেশন। সেখান থেকে চাকলা বা কচুয়া ধামে আসার গাড়ি পেয়ে যাবে। আমি যদিও ট্রাভেলার করে এসেছি, কলকাতা থেকে 2.5 ঘন্টা লাগলো, 50 কিলোমিটার রাস্তা এই বাসে করে এসেছি। এই পার্কিংয়ের বাইরেই মন্দিরটা, চলো যাই। এই রাস্তার দুধারে দেখো প্রচুর দোকান। এই কত করে ডালা? আর এই পুজো দেওয়ার জন্য এই ডালাগুলো 50-100 যেরকম বলবে তোমাকে বানিয়ে দিয়ে দেবে। এটা হচ্ছে মেন গেট মন্দিরের। আচ্ছা, মন্দির কমপ্লেক্সের ভেতরেও কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এই 2 চাকা 4 চাকা সব রকম পার্কিংয়ের ব্যবস্থা আছে। আর ওই পার্কিংয়ের উল্টো দিকে এখানে জুতো রেখে যেতে হবে। আর বাইক নিয়ে আসলে হেলমেটও রাখতে পারো। হেলমেট রাখা 5 টাকা, জুতো রাখা 2 টাকা। এই যে এরকম র্যাক আছে জুতোর কাউন্টারের পাশে। এটা হচ্ছে ডোনেশন কাউন্টার। কত রকমের ডোনেশন আছে দেখো, 101, 1001, 3001। গাড়ি পুজো দিতে চাইলে এগুলো 2 চাকা 51, 3 চাকা আবার 101, 4 চাকা 251। আরও অনেক কিছু হয় এখানে, উপনয়ন, পৈতে 6001। দেখে নাও একবার রেটগুলো। জুতো রেখে এবার এখান দিয়ে যেতে হবে, সামনে এই মন্দিরটা। আর এই মন্দিরটা যেখানে অবস্থিত তার নাম হচ্ছে চাকলা গ্রাম। এই চাকলা গ্রামকে অনেক ভক্ত লোকনাথ বাবার শৈশব ও পারিবারিক স্মৃতির সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ স্থান হিসাবে দেখেন। এই মন্দিরে কিন্তু অনেক ভক্ত প্রতিদিন প্রার্থনা করতে আসে। লোকনাথ বাবার স্মৃতি ও আদর্শ প্রচারের ক্ষেত্রে এই মন্দিরের বিশেষ ভূমিকা রয়েছে। তাহলে চলো ঘুরে দেখে নিই এই চাকলা ধাম। চাকলার এই লোকনাথ মন্দির সাধারণত সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। তবে বিশেষ উৎসব ও তিথিতে এই সময় কিছুটা পরিবর্তিত হতে পারে। আমি প্রথমেই চলে আসলাম মন্দিরের উপরের তলায়। জায়গাটা বেশ ঠান্ডা আর ভীষণ পরিষ্কার। অনেক মানুষ দেখলাম বিশ্রাম করছে এখানে। এখানে বেশ কিছু কক্ষ আছে দেখলাম, যেগুলো বাইরে থেকে তালা দেওয়া। ভিতরে লোকনাথ বাবার সঙ্গে জগন্নাথ, বলরাম এবং আরও অন্যান্য ঠাকুরের মূর্তি রাখা আছে। হয়তো এগুলো নির্দিষ্ট কোনো উৎসব অনুষ্ঠানে ব্যবহার করা হয়। কিছুক্ষণ সেখানে থেকে চলে আসলাম নিচে, যেখানে ভক্তরা লোকনাথ বাবার পুজো দেয়। চাকলার এই মন্দিরটি মূলত বাবা লোকনাথকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে নির্মিত হয়েছিল এবং সময়ের সঙ্গে সঙ্গে এটি একটি বিশাল তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত আশীর্বাদ লাভের আশায় ভিড় করেন। মন্দিরের স্থাপত্যে রয়েছে ঐতিহ্য ও আধুনিকতার সুন্দর মেলবন্ধন। সাদা রঙের দেওয়াল, সুসজ্জিত প্রাঙ্গণ এবং এর আধ্যাত্মিক আবহ মুহূর্তেই মনকে শান্ত করে দেয়। এখানে এলে শুধু একটি মন্দির দর্শন নয়, বরং অনুভব করা যায় এক গভীর প্রশান্তি ও বিশ্বাসের শক্তি। ইতিহাস, সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার এক অপূর্ব অভিজ্ঞতা লাভের জন্য এই চাকলা ধামে অবশ্যই একবার আসা উচিত। তবে বাবা লোকনাথের জন্মস্থান নিয়ে চাকলা আর কচুয়ার মধ্যে বিতর্ক আছে। বিভিন্ন সূত্র অনুযায়ী 1885 সালে বাবা লোকনাথের এক ভক্ত নিত্যগোপাল সাহা জন্মস্থান সংক্রান্ত বিতর্কের নিষ্পত্তির জন্য আদালতে মামলা করেছিলেন। সেই মামলার রায়ের ভিত্তিতে কচুয়াকেই বাবা লোকনাথের জন্মস্থান বলে চিহ্নিত করা হয়। চাকলাতে প্রথমে একটি ছোট স্মৃতিসৌধ বা পূজাস্থল ছিল। পরে ভক্তদের দান, সেবা এবং সংস্কারের মাধ্যমে আজকের এই চাকলা ধাম পশ্চিমবঙ্গের একটি অন্যতম বিখ্যাত মন্দিরে পরিণত হয়েছে। বর্তমানে এই মন্দির ও আশ্রমের রক্ষণাবেক্ষণ করে শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রম সংঘ।
তাদের ওয়েবসাইটে বাবা লোকনাথের জন্মস্থান হিসাবে চাকলা গ্রামের কথা বলা হলেও মন্দিরের মূল প্রতিষ্ঠাতা এবং নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠাবর্ষ উল্লেখ করা হয়নি। এই চাকলা ধামে বিশাল ভিড় আজকে, রোববার যেহেতু এখান দিয়ে তো ঢুকতে হয় মন্দিরে। এখানে বিভিন্ন ঠাকুরের মূর্তি বিক্রি হচ্ছে, বিভিন্ন ঠাকুরের প্রতিমা পেয়ে যাবে। বিশাল বড় দোকান দেখো। আর এই উল্টো দিকেই খোলা একটা মাঠ, বট গাছের নিচে বিশ্রাম করার জায়গা আছে। মাঠের উল্টো দিকেই এই হচ্ছে মেন মন্দিরটা, কিন্তু পুজো হয় এই জায়গায়, ছোট্ট জায়গাটা। এখানে বহুত ভিড়টা দেখো একবার খালি, বাপ রে। বাইরে বসেও রয়েছে প্রচুর মানুষ, আর যারা ঢুকবে তারা লাইন দিয়েছে। এই ডালা নিয়ে এখানে আসতে হবে, এখানে মেন পুজোটা হচ্ছে। মন্দিরের বাইরে আসলাম, আর দেখো এই ডোনেশন কাউন্টার থেকে কিন্তু তোমরা এই ভোগ খাওয়ার জন্য কুপন নিতে পারো। এই যে এরকম একটা কুপন, এত বড়, 80 টাকা করে পার হেড। ওই চাকলা ধাম থেকে বেরিয়ে আসলাম, এখন যাচ্ছি শ্মশানকালী দেখতে, একটা শ্মশানে। মন্দির থেকে বেরিয়ে বাদিকে আসতে হবে। ওই চাকলা ধাম থেকে 5 মিনিট হেঁটে আসতে হবে, কিন্তু হাঁটতে কোনো অসুবিধা হচ্ছে না। জায়গাটা দেখো পুরো গাছে ঢাকা, চারিদিকে গাছপালা, দারুণ ওয়েদার। আজকে বেশ মেঘলা আছে, গরমটাও অনেক কম, ওই জন্য গ্রামের পরিবেশটা বেশ ভালোভাবে উপভোগ করতে পারছি। এই হচ্ছে সেই মন্দির, শ্মশানকালী মন্দির। ঢুকেই হচ্ছে বাদিকে শ্মশান, এখানে পোড়ানো হয় এখানে। আর মন্দিরটা হচ্ছে উপরে, চলো যাই। মানে নিচে হচ্ছে চাকলা মহাশ্মশান, আর উপরে হচ্ছে শ্মশান কালী মন্দির। ओम सर्वमंगलं मंगलं वरदं शुभं नारायणं नमस्कृत्य। 2020 সালের 20 জুন এই মন্দিরটা, শ্মশানটা উদ্বোধন করা হয়েছিল। আর এখন 12:30 বাজে, আমরা আবার ভোগ খাওয়ার জন্য যাচ্ছি ওই চাকলা ধামে। ভোগ খাওয়ার জন্য যে কাউন্টারটা, সেটা কিন্তু 1টা অবধি খোলা থাকে, মানে তারপরে আর কুপন নেওয়ার জন্য টিকিট কাটতে পারবে না। আর 1:30টার মধ্যে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। এই মন্দিরে চলে এসেছি, আবার জুতো খুলতে হবে 2 টাকা দিয়ে। এই খাওয়ার জন্য কোথায় লাইন দিতে হবে যাই দেখি। আচ্ছা, একটা জিনিস দেখে নাও, গেট থেকে ঢুকে ডান দিকে এখানে খাওয়ার জল চাইলে এখান থেকে জল ভরে নিতে পারো বোতলে। ওই গেট দিয়ে ঢুকে এই মাঠ পেরিয়ে একদম এই কোনায় চলে আসবে, একদম লাস্টের দিকে। এইখানে লাইন এখনো 1টাও বাজেনি, 1টা বাজে 10 মিনিট বাকি, তাতেই লাইন দেখো। পরে জানতে পেরেছিলাম যে ভোগ খাওয়ানো শুরু হয় দুপুর 12:30টা থেকে। আমরা 1টা নাগাদ এসে দেখি বিশাল লম্বা লাইন। গরমের লাইনে দাঁড়িয়ে সবাই হাওয়া খাচ্ছে হাত পাখা দিয়ে। যাই হোক, কিছু একটা খাওয়াতে হচ্ছে। 30 মিনিট অপেক্ষা করার পর ঢুকতে পারলাম ভিতরে। সিঁড়ি দিয়ে 1তলায় উঠতে হবে, কিন্তু ঢুকে দেখি কোনো সিট খালি নেই। নিচে রাখা আছে মন্দিরের ভোগ প্রসাদ। হেঁটে কিছুটা ভিতরের দিকে চলে আসলাম, দেখলাম সেখানে আরও একটা ঘর আছে। সেখান থেকে সবাই খাওয়া শেষ করে বেরিয়ে যাচ্ছে। বেশিক্ষণ আর অপেক্ষা করতে হলো না। এক এক করে আসলো তরকারি, খিচুড়ি, তারপর আবার ছিল পোলাও, সঙ্গে সয়াবিনের তরকারি, আর শেষ পাতে চাটনি, পাঁপড় ও পায়েস। গরমের মধ্যে গরম গরম খাবার, চাটনি, পাঁপড়, পায়েস সব কিছুই গরম। যদিও খাবারের কোয়ালিটি ভালোই ছিল, খারাপ লাগলো না। আবার পার্কিংয়ে চলে আসলাম আমরা। এবার বাকি জায়গাগুলো ঘুরে দেখবো, চলো। চাকলা থেকে 15 মিনিট দূরে এখন চলে আসলাম চন্দ্রকেতুগড়, পশ্চিমবঙ্গের একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান। 2000 বছরেরও বেশি পুরনো একটা সভ্যতা নিদর্শন পাওয়া গেছে এখানে। তাহলে চলো একবার ঘুরে দেখি জায়গাটা। বর্তমানে জায়গাটি দেখতে একটি মাটির ঢিবি ও সবুজ মাঠের মতো হলেও প্রায় 2000 বছরেরও বেশি আগে এটি ছিল পূর্ব ভারতের একটি সমৃদ্ধ নগরী ও বন্দর। এখান থেকে পাওয়া অসংখ্য মুদ্রা এবং অন্যান্য ধ্বংসপ্রাপ্ত বস্তু প্রমাণ করে যে এই অঞ্চলের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের যোগসূত্র ছিল। চন্দ্রকেতুগড় সবচেয়ে বেশি বিখ্যাত এখানকার অসাধারণ টেরাকোটা শিল্পের জন্য। এখানে মাটির তৈরি খেলনা, পুতুল, শিলমোহর, ফলক ও বিভিন্ন পাত্রসহ অসংখ্য শিল্পকর্ম পাওয়া গেছে। এছাড়াও টেরাকোটার ফলকে খোদাই করা বিভিন্ন দৃশ্যও পাওয়া গেছে এখান থেকে, যা সেই সময় মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। মৌর্য, গুপ্ত এবং পাল ও সেন রাজবংশের সময় পর্যন্ত এই চন্দ্রকেতুগড় অঞ্চলের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে। এই স্থানের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল খনা মিহিরের ঢিপি। এটি গুপ্ত যুগের একটি বিশাল স্থাপনা, যাকে অনেক গবেষক মন্দির বা আবাসস্থলের
ধ্বংসাবশেষ বলে মনে করেন। এই নামটি বাংলার কিংবদন্তি নারী জ্যোতির্বিদ খনা এবং তার শ্বশুরমশাই তথা আরেক বিখ্যাত জ্যোতির্বিদ বরাহমিহিরের নামের সঙ্গে যুক্ত। বলা হয় এখানে একসময় রাজা চন্দ্রকেতু শাসন করতেন, সেখান থেকেই এই জায়গার নামকরণ হয়েছে। 1905 সালে চিকিৎসক তারকনাথ ঘোষ প্রথমবার এই স্থানের গুরুত্ব উপলব্ধি করেন এবং প্রত্নতাত্ত্বিকদের দৃষ্টি আকর্ষণ করেন। পরে 1955 থেকে 1967 সালের মধ্যে বিভিন্ন পর্যায়ে এখানে খনন কার্য চালানো হয়। 2000 সালেও আবার এখানে খনন শুরু হয়, কিন্তু সেই কাজ এখনো সম্পূর্ণ করা যায়নি। এত ঐতিহাসিক গুরুত্ব থাকা সত্ত্বেও চন্দ্রকেতুগড় আজ অবহেলিত। এখান থেকে পাওয়া বহু মূল্যবান প্রত্নবস্তু চোরাচালানের মাধ্যমে বিদেশে চলে গেছে। বিশ্বের বিভিন্ন জাদুঘর ও ব্যক্তিগত সংগ্রহে চন্দ্রকেতুগড়ের নিদর্শন সংরক্ষিত রয়েছে। ওখান থেকে 2 মিনিট দূরে এখন চলে আসলাম চন্দ্রকেতুগড় মিউজিয়াম। তবে এর ভেতরে কোনো ছবি ভিডিও করতে দেয়নি। চন্দ্রকেতুগড়ের বহু প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখতে পাবে ভিতরে ঢুকলে। গরমকালে খুব ভালো লাগবে এই জায়গা, কারণ ভিতরে চিল্ড এসি। আধ ঘন্টা পর এখন চলে আসলাম কচুয়া ধাম। এটা সেই পবিত্র স্থান যেখানে লোকনাথ বাবার জন্ম হয়েছিল। এই মন্দির প্রাঙ্গণেই লোকনাথ বাবার জন্ম সংক্রান্ত সব স্মৃতি সংরক্ষিত রয়েছে। তাহলে চলো সেগুলো এক এক করে দেখে নিই। এই রাস্তা দিয়ে ঢুকে ওইখানে পার্কিং রয়েছে, গাড়ি পার্কিং করে এখান দিয়ে সোজা চলে আসলে দেখতে পাবে এই মন্দির শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়া ধাম। এখানে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত পূজা ও দর্শন হয়। দুপুর 11:30টার দিকে হয় ভোগ বিতরণ। তারপরে বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে দর্শনের জন্য। প্রচলিত বিশ্বাস অনুযায়ী বাবা লোকনাথ ব্রহ্মচারী 1730 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। তার জন্ম হয় কৃষ্ণ জন্মাষ্টমীর পবিত্র তিথিতে উত্তর 24 পরগনার কচুয়া গ্রামে। তার পিতা ছিলেন রামনারায়ণ ঘোষাল এবং মাতার নাম কমলা দেবী। তারা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ এক ব্রাহ্মণ পরিবার। বহুদিন ধরেই রামনারায়ণের ইচ্ছা ছিল তার সন্তানদের মধ্যে একজনকে ঈশ্বর সেবায় উৎসর্গ করবেন। প্রথমে এই জায়গা একটি সাধারণ স্মৃতিস্থান হিসাবেই পরিচিত ছিল। 1943 সালে এখানে একটি গুরুত্বপূর্ণ মন্দির নির্মাণ করা হয়, যাকে অনেকেই ব্রজ মন্দির নামে উল্লেখ করেন। তারপর ভক্তদের উদ্যোগে ধীরে ধীরে এই কচুয়া ধাম একটি বৃহৎ তীর্থক্ষেত্রে পরিণত হয়েছে। পুরো মন্দির চত্বরের রক্ষণাবেক্ষণ করে লোকনাথ মিশন। এই সংস্থাই মন্দিরের পুজো, ভোগ বিতরণ, ধর্মীয় অনুষ্ঠান, ভক্তদের থাকার ব্যবস্থা এবং মন্দিরের সার্বিক উন্নয়নের কাজ পরিচালনা করে। এটা হলো লোকনাথ বাবার মন্দির, আর এর ঠিক পিছনে দেখো একটা পুকুর রয়েছে। এটা হচ্ছে দুধ পুকুর। এটা কিন্তু একটা ঐতিহাসিক পুকুর। লোকনাথ বাবার জন্মস্থান সংক্রান্ত বিভিন্ন লোককথা ও স্মৃতির সঙ্গে এই পুকুর কিন্তু জড়িয়ে আছে। বলা হয় ছোটবেলায় বাবা লোকনাথ প্রায়ই এই পুকুরের ধারে খেলাধুলা করতেন এবং এই জলে স্নান করতেন। একসময় গ্রামের মানুষ লক্ষ্য করেন বিশেষ কিছু সময়ে পুকুরের জল দুধের মতো সাদা দেখায়। তখন থেকেই লোকমুখে এই পুকুরের নাম হয়ে যায় দুধ পুকুর। এই কচুয়া ধামেও কিন্তু তোমরা দুপুরে আসলে ভোগ খেতে পারো। এখানে লেখা আছে সকাল 9টা থেকে 12টা অবধি কুপন দেওয়া হয়। কী প্রসাদ দেওয়া হয় না হয় সব কিছু লেখা আছে এখানে, দেখে নিও একবার। এখানে বসে খাওয়ানো হয়। মন্দিরের বাইরেই দেখো বিভিন্ন পুজোর সামগ্রী পেয়ে যাবে কিনতে তোমরা। মন্দির থেকে কিছুটা বাইরে এসেই এখন যাচ্ছি বেনি মাধবের বাড়িতে। বেনি মাধব বন্দ্যোপাধ্যায় ছিলেন লোকনাথ বাবার শৈশবের ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজনেই একসঙ্গে গুরু ভগবান গাঙ্গুলির কাছে দীক্ষা গ্রহণ করেন এবং গৃহত্যাগ করে দীর্ঘ সাধনায় বেরিয়ে পড়েন। তাই এই বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে লোকনাথ বাবার জীবনের প্রাথমিক অধ্যায় বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেখে নিতে বাড়িটা। বর্তমানে কচুয়ায় এই বেনি মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে একটি স্মৃতিস্থান হিসাবে সংরক্ষিত আছে। চিরাচরিত বাংলার গ্রামের বাড়িগুলোর মতোই এই বাড়িটা। লোকনাথ ও বেনি মাধব দুজনেই অতি অল্প বয়সে সংসার ত্যাগ করেন। তারা তাদের গুরু ভগবান গাঙ্গুলির সঙ্গে কচুয়া ছেড়ে বেরিয়ে যান এবং বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করেন। পরে কঠোর সাধনার জন্য হিমালয়ে চলে যান।
লোকনাথ ও বেণীমাধব প্রায় 4 দশকেরও বেশি সময় একসঙ্গে কঠোর যোগ সাধনা করেছিলেন। দীর্ঘ সাধনার পর একসময় দুই বন্ধুর পথ আলাদা হয়ে যায়। লোকনাথ ব্রহ্মচারী পূর্ববঙ্গের বারোদি গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং সেখানেই তিনি বাবা লোকনাথ নামে পরিচিতি পান। অন্যদিকে বেণীমাধব বন্দ্যোপাধ্যায় সাধনার জন্য ভারতের বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করতে থাকে। অনেক ভক্ত চাইছে এভাবে থাকলে নাকি ভালো, আবার কেউ 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 বলছে যে চিরা নায়কের তো রক্ষণাবেক্ষণ করতে কষ্ট, তা যদি চিরা আগামী দিনে উন্নতি করা যায়। কিন্তু উন্নতি করলে ইতিহাসটাই তো নষ্ট হয়ে যায়। না উন্নতি করলে এখন বর্তমান যে যুগ এসে গেছে কিছু মনে করবেন না, উন্নয়ন করলে উন্নয়ন হবে আর এই ইতিহাসই থাকবে, স্ট্রাকচার এরকমই থাকবে। হ্যাঁ। এই কচুয়াধাম থেকে সোজা চলে আসলে এই রাস্তা দিয়ে সোজা এসে বাদিয়ে গেলে হচ্ছে বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, আর এখান দিয়ে ডান দিকে ঢুকে গেলে এইখানে হচ্ছে ভগবান গাঙ্গুলির বাড়ি। যখন লোকনাথ বাবার বয়স প্রায় 10 বছর তখন তার উপনয়ন সম্পন্ন হয়। সেই সময় বিখ্যাত পণ্ডিত ও সাধক ভগবান গাঙ্গুলি তাকে শিষ্য হিসাবে গ্রহণ করেন। বর্তমানে এই কচুয়া গ্রামে একটা ছোট্ট পুকুরের ধারে তার এই বাড়িটা স্মৃতিস্থান হিসাবে সংরক্ষিত আছে। এই ভগবান গাঙ্গুলির বাড়িতেই আজকের ট্রিপ শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা তোমাদের কমেন্ট করে কিন্তু জানিও। আর ভারতবর্ষের এরকম বিভিন্ন জায়গার ভিডিও প্রত্যেক সপ্তাহে নিয়ে আসছি তোমাদের জন্য, তাই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। বাড়ি যাওয়ার আগে খুব ভালো একটা খবর পেলাম, আমাদের বাসের টায়ার পাংচার হয়ে গেছে।